হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আবারও আসলাম আজকে শুক্রবার, আমি আমার গরুর ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন গরু দুইটা রুচির সাথে খাওয়া দাওয়া করতেছে একদম মনোযোগ সহকারে। তো আমি সাধারণত গরুদেরকে যে খাবারগুলো দিয়ে থাকি আজকে সেই সব নিয়েই আলোচনা করব। তো পুরো ভিডিওটা জুড়ে আপনারা সকলে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তার আগে বলে রাখি যে যাদের টাকা পয়সা একটু কম তারা এই ধরনের গরুর খামার শুরু করতে পারেন। আর কথা হচ্ছে, এই ধরনের খামারে মনে করেন যে ছোট 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 গরু কিনবেন, ছোট ছোট গরু কিনে সেই গরুগুলো দিয়ে আপনার খামারে মনে করেন যে আয় উন্নতি শুরু করার চেষ্টা করবেন। আমি কিন্তু এই গরুগুলোকে এইরকম কিনিনি। আমি এই গরুগুলোকে কিনেছিলাম অনেক ছোট এবং উস্কো খুস্কো টাইপের চিকন চাকন দেখে। তো সেগুলোকে কিনে নিয়ে এসে এখন আল্লাহর রহমতে একটা ভালো আকার আকৃতি দিতে পারছি। গরুগুলোর চেহারা সুন্দর হয়ে গেছে দেখার মতন। দেখে বুঝতে পারতেছেন, অত গরুগুলো চিকচিক করতেছে দুইটা গরুই। তো যা তার মান বুঝে গরু কিনতে হবে, তাছাড়া কিন্তু গরুতে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। আর গরু কেনার সময় অবশ্যই কম দামে ভালো গরু কেনার চেষ্টা করবেন। কম দামে একটু ভালো কোয়ালিটির, ভালো জাত মান গুণ দেখে একটা গরু নির্ধারণ করে সেই গরুটাকে ক্রয় করে নিয়ে বাসায় চলে আসবেন। এসে সেটাকে লালন পালন করবেন অনেক যত্ন সহকারে। তাহলে এখান থেকে আপনি একটা মোটা অঙ্কের প্রফিট পাবেন। আর আপনি একটা কথা মাথায় রাখুন, আপনি যদি 10টা গরু পালন করেন, এরকম সাইজের 10টা বাছুর গরু যদি ক্রয় করে নিয়ে আসেন, 4 মাস বয়সী বাছুর হাড্ডি দেখে, দশ দশ মানে বাংলা কথা, এরকম গরু যদি 10টা যদি পালন করে থাকেন তাহলে 10টা গরুকে আপনি 6 মাস পালন করবেন। 6 মাস পরে ঠিক এর থেকেও ভালো, আমার যে কালো গরু দেখতে পাচ্ছেন না, এর থেকেও এক সাইজ মোটা হবে আর একটু লম্বা চওড়া হবে, এরকম সাইজে চলে আসবে। কারণ আমার বাছুরের বয়স হলো, আমার বাসায় আনা হলো 4 মাস এবং বাছুরের বয়স ছিল 4 মাস। আমার বাছুরের বয়স এখন 8 মাস। তো অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা 4 মাস বয়সী বাছুরকে নিয়ে এসে যখন আপনারা 6 মাস পালন করবেন তখন বাছুরের বয়স হবে 1 বছর, না, বাছুরের বয়স হবে 10 মাস। 6 আর 4 10, হ্যাঁ 10 মাস। তো 10 মাস যখন একটা বাছুরকে পালন করা হবে, বয়সের সাথে শুরু করে আপনি 6 মাস সামনে বাছুরের বয়স হবে 10 মাস, তখন দেখবেন যে বাছুরের চেহারা অনেক সুন্দর হয়ে গেছে, শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। তাহলে সেখান থেকে আপনি একটা ভালো প্রফিট পাবেন। 10টা বাছুর থেকে যদি আপনি 10,000 টাকা করে লাভ করেন, প্রতি বছর 10,000 করে যদি লাভ হয়, 10 বছর থেকে আপনার 1 লাখ টাকা ইনকাম হচ্ছে 6 মাসে। আমি কিন্তু কম করে ধরলাম। এমনও হতে পারে প্রতি বছর থেকে আপনার 15,000 টাকা করে লাভ হচ্ছে। তাহলে 15 দোকানি 30, 30 দোকানি 60, এভাবে দেখবেন যে আপনার মোটামুটি একটা ভালো টাকা আর্ন হয়ে যাবে 10টা বাছুর থেকে। আবার 20,000 টাকা করে লাভ করলে 2 লক্ষ টাকা আপনার 6 মাসে ইনকাম। কথা বোঝেননি? আর 2 লাখ টাকা এমনি লাভ হবে যদি আপনার বাছুরগুলো যদি সব করা যদি একটু ভালো জাতের হয়। কেনার সময় বাছুরগুলো ক্রয় করবেন হলো 45 থেকে 47,000 টাকা বাজেটের। তাহলে মনে করেন যে লাভ ভালো হবে। এবং আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে আপনারা মনে করেন যে ওই 60-65 হাজার টাকা দামেরও বাছুর কিনতে পারবেন। আপনাদের যেরকম বাজেট সেরকম হিসাব। তা আমি আসলে আমার পুঁজি কম, তো আমি এই বাছুরটাকে ক্রয় করছি 41,000 টাকা, আর এই বাছুরটাকে ক্রয় করছি 33,000 টাকা দিয়ে। তবে সেটা কিন্তু এখন না, এই বাজারে এই বাছুরের দাম আনুমানিক, এই কালোটার দাম 70-75 এবং লালটার দাম আনুমানিক 45 থেকে 47,000 টাকা। আমার এই দুই বাছুরের এক এক বছরের এক রকম দাম হতে পারে, আমার হাত আন্দাজ আমি বললাম আর কি। তবে আমি কিন্তু এখনো বিক্রি করবো না, আমার বাচ্চা দুটো বিক্রি করার অনেক দেরি আছে। তো আমার বাচ্চাদের বাসা হলো বগুড়া কলোনিতে আমার বাড়ি। এখানে আমি গরু পালন করে থাকি। আমার 2টা বাছুর আছে। তো আমার শখ আছে আমি 10টা বাছুর পালন করব। তবে সেটা এখন না, আসলে ভাই মুখ দিয়ে বললে হয় না, টাকা থাকা লাগে। তো টাকা তো হাত পাতালে আসে না। টাকার জন্য শ্রম দিতে হয়, শ্রমের জন্য ধৈর্য লাগে, ধৈর্যের জন্য মন শক্ত করতে হয়। সবকিছু মিলাই অনেক সময়ের প্রয়োজন। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখতে থাকবেন, আস্তে আস্তে দেখতে পাবেন যে একটা সময়ে আমি আপনাদের মাঝে আরো গরু নিয়ে হাজির হব। এবং অবশ্যই আমি যখন হাট থেকে গরু কিনবো তখন আমি সেই হাটেরও একটা ভিডিও দিব। সচরাচর আমি বাসা থেকে বের হই না। আর বর্তমানে একটু গরুদের ভাইরাস চলতেছে চারপাশে, তো গরুদের ল্যাম্পি স্কিন ডিজিজ রোগটা খুব হচ্ছে। তো আমি অনেকদিন আগে বলছিলাম, যখন আমি আমার গরুকে ভ্যাকসিনটা করাই তখনই আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা চাইলে ভ্যাকসিন করে রাখুন আপনাদের গরুদের, তাহলে গরুদের এই ভাইরাসটা হবে না। তো যারা শুনছেন তারা হয়তো এখন বুঝতে পারতেছেন যে না, আসলে ঠিকই আছে, ভ্যাকসিন করছি। এখন আল্লাহর রহমত, আল্লাহ যদি না দেয় নিশ্চিন্তে থাকতে পারবো। এটা হলো 10 কথার এক কথা।
আর গরু কেনার সময় চেষ্টা করবেন, এটা আমার যে ক্রস শার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো হলস্টিয়ান ফ্রিজিয়াম। হলস্টিয়ান ফ্রিজিয়াম গরুদের লাইন নামানো হয়, এবং যেটা হলো অরিজিনাল ফ্রিজিয়ানের আবার লাই থাকে না, কিন্তু গরু সেই লম্বা চড়া এবং মোটা তাজা হয়। তো দুই গরু দুই ধরনের। আপনাদের যদি বড় গরু পালার শখ থাকে তাহলে ফ্রিজিয়ান পালবেন। ফ্রিজিয়ান গরু লম্বা চড়া মোটা তাজা হয়, এবং হলস্টিয়ান জাতের গরুগুলা খুব একটা লম্বা হয় না, তবে মোটা হয় অস্থির লেভেলের এবং 60 ফুটাম নেই হয়। তো আমার গরু যে খুব একটা লম্বা হবে তা না, আবার হইতেও পারে, তবে মনে হয় যে খুব একটা লম্বা হবে না। তারপরও 4 মাসে যে গরুটা এত লম্বা হয়েছে আমি এটা কোনোদিন কল্পনা করিনি। আর আমার লাল বাছুরটাও কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আগের তুলনায় অনেকটা লম্বা হয়ে গেছে, যেটা আমি আসলে কখনোই ভাবিনি। লাল বাছুরটাকে আমি ছোট্ট একটা বাছুর কিনে নিয়ে আসছিলাম, মায়ের দুধই ছাড়ি নিয়ে অবস্থায় কিনে নিয়ে আসছিলাম। বয়স কত হবে, 2 মাসের মতন বয়স হবে। তো যাই হোক, আদর যত্নে লালন পালন করতেছি, তো সেজন্য এদের একটু তেল একটু বেশি হয়েছে। তো বিষয় না, আসল কথা এদেরকে যত বেশি আদর করব এরা তত বেশি আমার ফলন দিবে। তো আমার এই ছোট বাছুরের খাবারের রুচিটা এখন অতিরিক্ত বেড়ে গেছে। এটা আমি যত বেশি খাবার দিই সেটা মনে করেন যে 5 থেকে 7 মিনিটের মধ্যে সাবার করে দেয়। অলরেডি কিন্তু দেখেন 6 মিনিট হয়ে গেছে, আমার গরুদের কিন্তু খাবার প্রায় শেষ হয়ে গেছে, মানে শেষই হয়ে গেছে। এখন আমি গরুদেরকে গোসল করাই দিব। তো আমি আজকে একটু অন্যরকম নিয়ম করছি, মানে হয়েছে কি, আমি তো প্রতিদিন গোসল করাই, গোসল টোসল করাই তারপরে আমি গরুদেরকে খাবারটা দিয়ে থাকি। তো আজকে আমি একটু উল্টো নিয়ম করছি, আগে গরুকে খাবারটা দিলাম, গরুরা কিন্তু খাওয়া দাওয়া করে নিল। এখন আমি গরুদেরকে গোসল করাই দেবো, এবং আমি সবার শেষে আমি একটা জরুরি কথা বলবো, যেটা জানার জন্য আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকুন। কারণ অনেক বেশি কথা আছে, যে কিছু গোমর টিপস, মানে যে কিছু কিছু গোমর আছে গরু পালার, যে গোমরগুলো যদি জানতে পারেন আপনারা, তাহলে আপনাদের গরু পালার কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আর বর্তমান সময়ে ভাই এতটা মানে বোরিং টাইম আমার কাটাচ্ছি আমি, মানে সব ধরে নেন আমার সার্কেল, আমার যে সার্কেল, ফ্রেন্ড সার্কেল বলেন, ছোট ভাইয়ের সার্কেল বলেন, এলাকার সার্কেল বলেন, আমার প্রত্যেকটা ভাই ব্রাদারেরই মনে করেন একটা করে বাইক আছে, টাকা আছে, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু সেই হিসাবে আমি দুর্বল। আমার মনটা চায় যে আমার একটা হুন্ডা থাকবে, আমি প্রতি শুক্রবারে একটু ঘুরে বেড়াবো, অন্যান্য দিনের মতন না, শুধু শুক্রবার করে একটু ঘুরবো ফিরবো, একটু অন্যরকম একটা ভেবস, মানে অন্যরকম একটা ফিলিংসের জন্য আর কি। তা আসল কথা যে সব কিছু হয় না, আবার সব কিছু হয়। আমার যে বর্তমান সময়, এই সময়টা একটু খারাপ। তো এই খারাপ সময়টাকে উপেক্ষা করে বলতেছি যে এই দিন না, সামনে আরো দিন আছে, এই দিনের দেখা হবে সামনে কোনো একদিনে। আর আরেকটা কথা কি, গরিব হয়ে জন্ম নেওয়াটা আমাদের দোষ না, গরিব হয়ে জন্ম নেওয়াটা আমাদের বাপের দোষ, আর গরিব হয়ে মারা যাওয়াটা এটা হলো আমাদের দোষ। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু গরিব হয়ে জন্ম নিছি, এখন কিছু করতে হবে, তাও সেটা আবার হালাল ভাবে করতে হবে। হারাম পথে কাজ কাম করলে টাকা পয়সার অভাব হয় না, হারাম পথে যে কোনো জিনিস করলে দ্বিগুণ টাকা আসে, এবং সেই টাকা থেকে আরো টাকা ইনকাম করা সম্ভব হয়। কিন্তু হারাম টাকা দিয়ে কোনো কিছু চিরস্থায়ী থাকে না, এবং হারাম টাকার কোনো আয় বরকত হয় না বলেই চলে। আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে 2-3 কোটি টাকা হয়ে গেছে, এবং দেখবেন যে আপনার শরীরে কিছু ভয়াবহ রোগ ধরা পড়েছে, যে রোগগুলার চিকিৎসা বাবদ আপনার প্রচুর খরচ হচ্ছে। তো দেখা গেল যে কোনো না কোনো দিক দিয়ে আপনার সেই হারাম টাকাগুলো বের হয়ে চলে যাচ্ছে। তো দরকার কি হারামে যাওয়া, হালাল পথে আসুন। গরু পালেন, না হলে ছাগল পালেন, না হলে ভেড়া পালেন, না হলে মুরগি পালেন। আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ, কথাটা মাথায় রাখবেন। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মাটি কিন্তু বেশি উর্বর, এবং আমাদের দেশের আবহাওয়া কিন্তু অনেক বেশি সুন্দর। তো এই যে আমাদের দেশের মাটিতে এত বেশি আবাদ করা সম্ভব। আর আমাদের দেশটা কিন্তু খুব একটা ছোট দেশ না, আমাদের দেশ কিন্তু অনেক বড় একটা দেশ। তো সকল শিক্ষিত, এখন আরো সবাই মনে করেন শিক্ষিত হয়ে গেছি আমরা, যার কারণে কিন্তু আমরা কিন্তু শিক্ষিত হওয়ার ফলে কিন্তু আমরা কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা ঝুঁকির মাঝে পড়ি না। কারণ আমরা একটা কিছু করার আগে সেই বিষয়ে আগে স্টাডি করি, আগে পড়াশোনা করি, তারপরে বুঝি, তারপরে কিন্তু সেই জিনিসটা কিন্তু করে থাকি। অর্থাৎ তবে কিছু কিছু জিনিস আছে যে আগে কাজ করতে হবে, কাজ করে ঠেকতে হবে, ঠেকে শিখতে হবে।
তাছাড়া সম্ভব না। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার কাছে যদি 20 লক্ষ টাকা থাকে এবং আপনি যদি ভাবেন আপনি গাই গরুর প্রজেক্ট করবেন, আপনি দুধ বিক্রি করে আপনি লাভবান হবেন, তাহলে ভাই আমি মনে করব আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল। কারণ কি, আপনি যে গরুগুলোকে ক্রয় করবেন সেই গরুগুলো কি আপনার মন মতো দুধ দিবে? আপনাকে একটা কথা আপনাকে বোঝাই, আপনার খামারে 5টা গরু আছে, 5টা গরুর মধ্যে একটা গরু দুধ দেয় হলো 20 লিটার, একটা গরু দুধ দেয় হলো 15 লিটার, একটা গরু দুধ দেয় হলো 5 লিটার। তো এখন কথা হচ্ছে, আপনার খামারে একজন ক্রেতা আসলো, তা ক্রেতা আইসা যদি আপনার খামারের সব থেকে যেটা ভালো গরু, অর্থাৎ যেটা 20 লিটার দুধ দেয়, সেই গরুটা যদি চয়েস করে, আপনি কি সেটাকে বিক্রি করবেন? প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি বলি, আপনি হয়তো এই গরুটা কখনো বিক্রি করবেন না, কারণ এই গরুটা 20 লিটার দুধ দিচ্ছে। এই গরুটা যদি বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার খামারে দুধের সংকট দেখা দিবে, আপনি কিন্তু লসে পড়ে যাবেন। সো এখন আপনার কাছে 20 লক্ষ টাকা আছে, আপনি একটা খামারে গেলেন, খামারে যে খামারের সব থেকে ভালো গরুটাকে পছন্দ করলেন, আপনাকে কি সেই লোকটা সেই ভালো গরুটা দিবে? মোটেও দিবে না। আপনাকে দিবে কোন গরু জানেন? যে গরু সব থেকে কম দুধ দেয়, বা যে গরু অল্প কিছু দুধ দেয়, মানে যে দুধটা না বেশি না কম, মিডিয়াম সাইজ। তো এখন আপনার কাছে যে 20 লাখ টাকা আছে, আপনি ধরে নেন 14 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনলেন 4 থেকে 5টা দুধের গরু, কিন্তু কোনো খামারই তার খামারের সব থেকে ভালো গরুটাকে আগে বিক্রি করে না। দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগ পর্যন্ত সেই খামারি জীবনেও তার খামারের সব থেকে ভালো যে গাই, ভালো যে গাভী, সেটা জীবনেও বিক্রি করবে না। সে সর্বপ্রথম তার খামারে যেটা সব থেকে বেয়াদব গরু, সব থেকে খারাপ গরু, যে গরুটা দুধ কম দেয়, যে গরুটা লাথি মারে, যে গরুটা খচ্চর, যে গরুটার দ্বারা আয় উন্নতি কম হয়, এই গরুগুলোকে তারা আগে বিক্রি করে দেয়। আমি কথাটা এই জন্য বলতেছি, দয়া করে কেউ গাভীন গরু বলেন এবং ওই দুধওয়ালা দুধ সহ বাছুর গরু এগুলো ক্রয় করেন না, ক্রয় করে ঠকেন না। আপনাদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি যে আপনারা যদি পারেন, যদি 20 লাখ টাকা থাকে আপনার কাছে ক্যাশ, 20 লাখের মধ্যে আপনারা মনে করেন 8 থেকে 9 লাখ টাকা, 8 লাখ টাকায় বাজেট ধরবেন। 8 লাখ টাকার মধ্যে আপনারা 10টা হোক কিংবা 8টা কিংবা 10টা বকনা গরু কিনবেন, 8 থেকে 9 মাস বয়সী, 8-9 কিংবা 10 মাস বয়সী বা 1 বছর বয়সী। আপনারা মানে দেখে শুনে জাতের, মানে ফ্রিজিয়ান জাতের এই বকনাগুলোকে ক্রয় করে নিয়ে আসছেন না, প্রথম ধাপ। এই গরুগুলোকে হাট বাজার ঘুরে ঘুরে দেখে শুনে প্রয়োজনে বাড়ির উপর থেকে কিনে নিয়ে আসলেন, কোনো সমস্যা নেই। এভাবে যদি ক্রয় করতে পারেন, মনে করেন যে 10টা গরু সাপোজ ক্রয় করে নিয়ে আসলেন 9 লক্ষ টাকা দিয়ে, আমি কিন্তু টাকা বাজারটা ধরছি বেশি, প্রয়োজনে 10 লাখ টাকা দিয়ে আপনি 10টা গরু ক্রয় করলেন। কোনো গরু 1 লাখ টাকা পড়ছে, কোনো গরু 90,000 টাকা পড়ছে, কোনো গরু 1,10,000 টাকা পড়ছে। ভালো জাতের গরু ক্রয় করে নিয়ে আসলেন, কিন্তু 10টা বাছুর, তাও সব কটা বয়স 1 বছর 9 মাস 8 মাস কিংবা ধরে নেন 12 মাস, ঠিক আছে, বা যেটাই হলে মানে মোটামুটি একটা অ্যাডাল্ট টাইপের বাছুর ক্রয় করে নিয়ে আসেন। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে, এই বাছুরগুলোকে আপনারা সীমিত খরচে অল্প কিছু খাবার দিয়ে দিয়ে আরো 1 বছর পালন করবেন। দেখবেন যে আর 1 বছর, মানে ধৈর্য থাকতে হবে যদি জীবনে সফল হতে চান। সফলতা অর্জনের মূল মন্ত্র হচ্ছে ধৈর্য। যার ভিতরে ধৈর্য আছে সে আজ হোক, আজকের বারে হোক, ভবিষ্যতে হোক, সে সফল একজন উদ্যোক্তা, সফল একজন ব্যক্তি হবেই হবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের মুখে। যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা সেই ভুলটাকে প্রমাণ করে দেখান। তো আমি এখন দ্বিতীয় কথাতে আসি, যে দ্বিতীয় ধাপ, যে 1টা বছর পালন করলেন, এর ভিতরে দেখবেন যে 1 বছরের ভিতরে আপনার বাসার বাছুরগুলো আস্তে আস্তে বড় হয়ে গেল, প্লাস তারা হিটে আসছে, তাদেরকে এখন বীজ দিলে তারা এখন প্রেগনেন্ট হবে। তো এখন এই 10টা বাছুরের মধ্যে ধরে নেন 8টা বাছুরের পেটে অলরেডি আল্লাহর রহমতে বাচ্চা চলে আসছে, এবং 2টা বাছুরের মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা? এই বাছুর 2টা মনে করেন যে প্রেগনেন্ট হচ্ছে না, অর্থাৎ বাঞ্জা। কোনো চাপ নাই, আপনার কিন্তু 1 বছর পরিশ্রম করার কারণে আপনার খামারে 8টা গরুর পেটে বাচ্চা চলে আসলো এবং 2টা গরু বাঞ্জা হলো। এই 2 বাঞ্জা গরুকে আপনি বিক্রি করে দিলেন কসাইয়ের কাছে মাংস হিসাবে, এবং এই 8টা যে থাকলো আপনার বাসায়, 8টা যে বকনা গরুর পেটে যে বাচ্চা আসলো, এই 8টা গরু যখন শিডিউল মেনটেন করে, যখন এক এক করে যখন বাচ্চা দেওয়া শুরু করবে, এবং সেখান থেকে আপনি আস্তে আস্তে জাত উন্নয়ন করবেন, ব্রিডিং শুরু করে দেবেন,
এবং সেই গরুগুলো যখন বাচ্চা দিবে তখন আপনার মাথায় মধ্যে একটা কথা আনতে হবে যে আপনার গরুগুলোর বয়স কম, আপনার গরুগুলোর থেকে আপনি না হলেও 10 থেকে 12টা বিয়ান নিতে পারবেন। আপনি যদি ঠিকঠাকভাবে খাবার দিতে পারেন, ঠিকঠাকভাবে যদি আপনি টাইম মেনটেন করতে পারেন, যদি চিকিৎসা ঠিকমতো করতে পারেন, হ্যাঁ, তাহলে এই যে আপনার যে 8টা গাভী তৈরি হয়ে গেল, এই 8টা গাভী থেকে আপনি দুধ পাচ্ছেন, বাচ্চা পাচ্ছেন। এই 8টা গাভী দ্বারা আরও কিছু বাচ্চা পাইলেন, আরও ভালো জাতের বীজ দিয়ে বাচ্চা বের করলেন। এভাবে করতে করতে একটা সময় দেখবেন আপনি একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়ে গেছেন। তাও জানেন কত কত বছরে? 4 থেকে 5 বছরের মধ্যে আপনার খামারে 20টা গাভী থাকবে এবং 20টা গাভী দুধ দেবে। আর আমাদের বাংলাদেশে কিন্তু এখন দুধের প্রচুর চাহিদা। এই দুধ দ্বারা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি হয় এবং এই অনেক ধরনের প্রোডাক্টের জন্য অনেক দুধের প্রয়োজন এবং অনেক কোম্পানির লোকেরা কিন্তু দুধের খুব দুধ খুব টানে। মাংসের চাহিদা আছে, কিন্তু বাঙালিরা কিন্তু এখন মাংসের দিকে খুব বেশি ঝুঁকছে। সবাই কিন্তু খালি ফ্যাটেনিং এর মধ্যেই পড়ে আছে, কেউ কিন্তু জাত উন্নয়নের দিকে এগোচ্ছে না। তো আমি মনে করি যে আপনাদেরকে আমি যে জ্ঞানটা দিলাম, এটা আমার মতে আমি সঠিক জ্ঞান দিয়েছি। আমি ভাই ছোট একটা খামারি, আমি নিজেও হয়তো আল্লাহ যখন আমার সামর্থ্য দিবে তখন আমি নিজেও মনে করেন যে আমি ওই ব্রিডিংয়ের সেক্টরে পার হব। কিন্তু বর্তমানে আমি ষাঁড় গরু পালতেছি, কারণ আমার এখন ক্যাশ কম, আমার ধৈর্য মোটামুটি আল্লাহর রহমতে আছে, তবে আমার ক্যাশ একটু কম দেখে আমি এখন পালতেছি। আর আমি মনে করেন যে আমার লোক নাই প্রথমত, দ্বিতীয়ত আমি এখনো অবিবাহিত একটা ছেলে। আমি ধরে নেন রাত 12টা 1টার দিকে ঘুম আসি, আমি ঘুমের থেকে উঠি 10টার দিকে। তো এখন কথা হচ্ছে, আমি যদি গাই গরু পালন করে থাকি তাহলে আমি যদি সকাল 10টার দিকে উঠে যদি খাবারটা দেই গাই গরুকে, তাহলে গাই গরুর দুধ দিতে সমস্যা হবে, গাই গরুর অসুখ হবে। তো কি আমার দ্বারা সম্ভব না বর্তমান সময়ে। যখন আমি নিজে বিয়ে শাদী করবো, যখন আমার সংসার হবে, তখন আমি হয়তো বা 1টা 2টা গাই গরু কিনবো, গাই না তো বক না কিনবো, কিনে আমি সেখান থেকে জাত উন্নয়ন করার চেষ্টা করবো। তো আপনাদেরকে যে কথা বললাম, 20 লক্ষ টাকার মধ্যে আপনারা 8টা বাছুর কিনে সেই 8টা বাছুরকে বড় করে 8টা বাছুরকে প্রেগনেন্ট করলেন, বাচ্চা দিল, সেই বাচ্চাগুলো বড় হলো, দুধ দহন করে দুধ বিক্রি করলেন, জাত উন্নয়ন করলেন। এবং এর পিছনে আপনার খরচটা আমি বলে দিচ্ছি। এই 8টা কি 10টা বাছুরের পিছনে আপনার খরচ হবে ধরে নেন 3 থেকে 4 লাখ। আমি বেশি ধরলাম, আপনার কিন্তু অ্যামাউন্ট ছিল 20 লাখ, অর্থাৎ 15 লাখ টাকার মধ্যে 15 লাখ টাকা আপনার খরচ, সব কিছু মিলায়ে তাদের খাবার খরচ সহকারে। হ্যাঁ, গেল কিন্তু 15 লাখ টাকা। আমি বেশি করে ধরছি, আসলে তো লাগার কথা না। আর 5 লাখ টাকা আপনি আপনার ব্যাংকে রাখলেন সাপোর্ট হিসেবে, যদি কোনোদিন দেয়ালে পিঠ থাকে তখন আপনি ওই টাকাটা তুলে নিয়ে আসবেন। আর না হলে 5 লাখ টাকা খরচ করে গোয়ালই বানিয়ে নিলেন। ধরে নেন আপনার বাজারটাই হলো 20 লাখ, 20-এর মধ্যে আপনার গোয়াল ঘরও বানাতে হবে, আপনার গরুও কিনতে হবে। তাহলে 5 লাখ খরচ করে আপনি একটা হাই একটা সুন্দর একটা গোয়াল বানান, আর 5 লাখ টাকা খাবারের জন্য রেখে দেন এবং 10 লাখ টাকার গরু কিনেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মুখ ফিরে আপনাদের তাকায়, তাহলে আপনার সফলতা থেকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে হবে না, আল্লাহ ছাড়া। খুব তাড়াতাড়ি আপনি একজন সফল ব্যক্তি হয়ে যাবেন। এটা আমার নিজের ফিউচার প্ল্যান, বুঝতে পারছেন? আমার যদি 20 লক্ষ টাকা ক্যাশ হয় কখনো, আমি একটা রিস্ক নিব, বাদ দেখে আল্লাহর ইচ্ছা। কারণ আমার এলাকায় দুধের খুব চাহিদা, আমার এলাকায় দুধ 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেখানে আমি 5 টাকা কমে বিক্রি করবো, আমার বাসাতে দুধ সেই বিক্রি হবে। আমার বাসাটা একটু শহরের ভিতরে, তো আমার বাসায় আমি 10টা গাভী আমি পারলে 10টা গাভী পারবো, 10টা কিংবা 8-9টা গাভী পালন করবো এবং তাদের যে বাচ্চা কাচ্চা হবে সেগুলো আমি বিক্রি করে দেবো এবং দুধও বিক্রি করবো, আর গাভী 10টা থাকবে। কারণ আমার জায়গাও তো বড় না, 10টা না হলে 5-7টা আমি পালন করবো এবং এটাই আমার ফিউচার ড্রিম। আর তখন হবে খেলা। তো সফলতা বলে গিয়ে আসে না, আমি নিজে যেটা করতে পারছি না সেটা আমি আপনাদেরকে করতে বলতেছি, একটাই কারণে, করেন, লস খাবেন না। কারণ আমাদের সমাজে অনেক বেকার যুবক আছে, তবে বেকার যুবক হইলেও তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তিও আছে, আবার বাপ দাদার রেখে যাওয়া টাকা পয়সাও আছে। তো সেই টাকাগুলোকে এবং সেই পৈতৃক সম্পদকে কিভাবে কাজে লাগানো যায়, এই বিষয়টার জন্য আমি কথাটা বললাম। আমি বলতেছি না আপনার টাকা নাই আপনি 10টা গরু লোন করে কেনেন, আমি কোনোদিনও বলবো না যে আপনি 20 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আপনি খামার শুরু করেন, আমি কখনোই বলবো না। আপনার হক হালাল নগদ যদি টাকা থাকে আপনার কাছে,
আপনি সেই টাকা দিয়ে শুরু করেন, আপনি নিশ্চিন্তে আপনি সামনে এগোতে পারবেন, আপনার টেনশন থাকবে না। আর যখনই আপনি ব্যাংক লোন করে এই ধরনের কাজ করতে যাবেন তখন আল্লাহর অশেষ রহমতে আপনি ফেঁসে যাবেন, আপনার অনেক কষ্ট হবে। লোন শোধ করতে করতে আপনার সব শেষ হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন এবং আপনি তখন বলবেন যে আসলে গরু একটা লস প্রজেক্ট, গরুতে কোনো লাভ নাই। আসলে ভাই লাভটা হবে কই থেকে? আপনি 20 লাখ টাকা লোন তুলছেন, এই লোনের যে সুদ দিতে হয় এই সুদের মধ্যে তো সুদ দিতে দিতেই তো আপনার গরুর লাভের টাকা সব শেষ হয়ে গেল, আসল টাকাও থাকলো না, কিছুই থাকলো না। আস্তে আস্তে আপনার মনে করেন যে ধ্বংস চলে আসলো। এই জন্য আপনার কাছে যদি 1 লক্ষ টাকাও থেকে থাকে, সর্বনিম্ন 1 লাখ, আমি তো ভাই আমি আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, আমি এমন একটা উদ্যোক্তা, আমি মাত্র 74,000 টাকার গরু আমার খামারে আছে। আপনি বিশ্বাস করবেন? আমি 41,000 টাকা দিয়ে কালো গরু কিনছি, আর 33,000 টাকা দিয়ে লাল গরু কিনছি। আজ থেকে 4 মাস আগে কালো গরুটা কিনছি এবং 2 মাস আগে লাল গরুটা কিনছি। তাহলে বোঝেন আমি 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 তোহা কত কম খরচে, মানে কত অল্প টাকা দিয়ে আমি আমার খামার শুরু করছি। তারও আমার লজ্জা লাগে একটাই কারণে, যে আমার বাসার আশেপাশে মানুষের 8 লাখ 9 লাখ টাকা দামের একটা করে গরু পালন করতেছে। সেখানে আমি একটা উদ্যোক্তা যার বাসায় মাত্র 2টা গরু আছে, সে 2 গরুর দামও আহামরি বেশি না, অনেক কম দামি একটা গরু পারি। আমি মাঝে মাঝে ইউটিউবে যখন আমি ভিডিও দেখি, তো সেগুলো গরুর কাছে আমার গরু কিচ্ছুই না। বা আমার বাড়ির আশেপাশে যারা গরু পালন করে থাকে তাদের গরুর কাছেও আমার গরু কিচ্ছুই না। আমার গরু মনে করেন তাদের গরুর ঠ্যাঙের সমানও হয় না। আর তারা যে পরিমাণে লাভ করতেছে, তাদের যে চলাফেরা, তাদের সব আছে আল্লাহর রহমতে। আমারও যা আছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কিন্তু তাদের কাছে যা আছে তার ধারে কাছে আমি এখনো যাইতে পারিনি। তবে আমি কিন্তু হাল ছাড়ার পাত্র না, আমি কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আমি আমার সময় এদের পিছনে ব্যয় করতেছি। আমি আগে যে সময় বাইরে আড্ডা মারতাম, এক কথায় ঘুরে বেড়াচ্ছিলাম, সেই সময়টা আমি এখন এদের পিছনে দিচ্ছি। আসলে আমি যে একটা উদ্যোক্তা, আমি একটা বেকার যুবক, আমি আমার সময়টা যে একটা ভালো কাজে লাগাচ্ছি, এটা নিয়ে আমার অনেক গর্ব। যে আমি ঠকি জিতি আমার কোনো আপত্তি নাই, আমি চেষ্টা তো করতেছি। আল্লাহ যদি দেয় আমার দিবে, না হলে নাই, আমার কোনো আপত্তি নাই। কি হবে, আমি আবার চেষ্টা করব। যদি আমি লস খাইতে খাইতে যদি আমার যদি পর্যায়ে এমন হয়ে যায় যে আমার 74,000 টাকাটা 5,000 টাকায় পরিণত হয়ে গেছে বা 14,000 টাকায় পরিণত হয়ে গেছে, আমি ভাই কি করবো জানেন? ওই 14,000 টাকাটা দিয়ে আমি ছাগল কিনে নিয়ে আসবো, নিয়ে এসে আবার চেষ্টা করব। মানে আমার কথা, যতক্ষণ আমার কাছে টাকা আছে ততক্ষণ আমি সেই টাকাটাকে আমি ভালো কোনো কাজে আমি সর্বোচ্চ দিয়ে লাগানোর চেষ্টা করব। এতে করে যদি আমি লসও খাই আলহামদুলিল্লাহ, লাভও যদি করি সেটাও আলহামদুলিল্লাহ, তবে আমি চেষ্টা চালিয়ে যাব। আর সফল করার মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় না 14,000 টাকাকে 14 কোটি টাকা বানিয়ে দিতে পারবে 1 সেকেন্ডের মধ্যে, কোনো সময়ই লাগবে না, মানে 1 সেকেন্ডও লাগবে না, মানে এত তাড়াতাড়ি করে দিবে। আর যদি বলে যে না আমি তোরে দিব না, আমি তোরে এই পুরীতে কিচ্ছু দিব না, তোরে আমি দিব তোর মৃত্যুর পরে তুই যখন জান্নাতে প্রবেশ করবি তখন তোকে আমি দিব, কিন্তু এই পুরীতে তোকে আমি কিচ্ছু দিব না। আল্লাহ যদি বলে সেটাই হবে। আমার মা যেমন আমাকে বলছে যে দেখ বাবা, জীবনে তো অনেক কষ্ট করলাম, অনেক কষ্ট করে এত বড় এই পর্যায়ে আসছি, কিছু করতে পারলাম না, কিছু পড়তে পারলাম না, আমি আমার শখ পূরণ করতে পারলাম না, তোর বাবাটাও মারা গেল, আমার বয়সও অনেক হয়ে গেছে। মানে তার বুকের মধ্যে এক অন্যরকম কষ্ট, মানে যেটা আমি বলে বোঝাতে পারবো। এবং আমারও অকাত নেই যে আমি আমার মায়ে সাজাবো। মানে প্রত্যেকটা সন্তানের কিন্তু শখ থাকে তার মাকে শাড়ি কিনে দিবে, তার মাকে গয়না কিনে দিবে, তার মাকে একটা উচ্চ বড় একটা ফ্ল্যাটে রাখে দিবে, মানে অনেক স্বপ্ন থাকে অনেক সন্তানের। তো আমি আমার দিক থেকে হতাশ, পুরোপুরি হতাশ। আমি চাইলেও কোনো কিছু দিয়ে আমার মাকে সাহায্য করতে পারবো না। আমি এই জন্য আমার 2 হাত আছে, আমি আমার 2 হাত যতটুকু সেবা করার প্রয়োজন আমি এই সেবাটুকু করতে পারতেছি, তো সেটাই আমি করার চেষ্টা করি। মাঝে মাঝে আমার রাগ উঠে যায়, তবে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করি। তো সেটা সেবা করার জন্য না, আমার অভাবে আমাকে রাগ তুলে দেয়, তখন আমার অভাবের কথা আমার মনে পড়ে যে আমার যদি থাকতো তাহলে আমি আমার মাকে আমি এইভাবে রাখতাম, কিন্তু আমি পারতেছি না। তো মা আমাকে বললো যে দেখ বাবা, হয়তো আমি এই পুরীতে এই দুনিয়াতে আমার কিচ্ছু নাই, কিন্তু হয়তো ওই দুনিয়াতে যখন আমি পার হব, মানে মৃত্যুর পরে যখন আমি জান্নাতে প্রবেশ করব, তখন হয়তো আল্লাহ তাআলা আমাকে স্বর্ণ অলংকার, সুন্দর সুন্দর কাপড় টাপড় সব আমাকে দিবে। আমি সেই কাপড়, সেই স্বর্ণ অলংকার পরে আমি ঘুরে বেড়াবো, তখন তুই আমাকে দেখিস।
তো মায়ের এই কথাটা শুনে আমার মনে করেন যে বুকেত লাগছে, আমার খারাপ লাগছে যে আসলে এই পৃথিবীতে সব মানুষের সব ইচ্ছা পূরণ হয় না। তো আসল কথা, আল্লাহ যদি না দেয় করার কিছু নেই, আল্লাহ দেয় না ভুল কথা, আল্লাহ দিবে। এই পুরীতে না দিলে হয়তো এই পুরীতে দিবে। আর এবং এই পুরীতে না পাওয়ার থেকে ওই পুরীতে পাওয়াটা বেশি ভাগ্যের বিষয়, আমি যেটা মনে করি। কারণ আমাদের এই দুনিয়াটা হলো ক্ষণিকের দুনিয়া, 60-70 বছর 100 বছরের দুনিয়া, কিন্তু ওই দুনিয়াটার কোনো শেষ নাই। ওই দুনিয়াটা শুরু হয়েছে কিন্তু কোনো শেষ নাই। তো আমি যেটা মনে করতেছি, ওই দুনিয়াতে পার হতে হলে ভালো কাজ করতে হবে, ভালো কাজে ভিতরে থাকতে হবে। আপনি গরিব, আপনি অসহায় দেখে যে আপনি হারামে লিপ্ত হয়ে হারামে অর্থ উপার্জন করে আপনি বড় লোক হওয়ার চিন্তা করতেছেন। 10টা বড় লোককে দেখে আপনার অন্তরের মধ্যে রাগ চলে আসলো যে না, আমিও বড় লোক হবো, আমারও টাকা দরকার, আমি কোটি কোটি টাকা ইনকাম করে আমি দেখাই দিব সবাইকে। আপনি ইনকাম করতে পারবেন, যদি সেটা হারাম পথে হয় তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। ধ্বংস না হইলেও মৃত্যুর পরে দেখবেন যে কি হলো, আমার এত অর্থ সম্পদ, আমি এত মানুষের এত কাজ করছি, তারপরও কেন আমার কবরে আযাব হচ্ছে, কেন আমার কবরে আযাব হচ্ছে, এটা অবশ্যই ভাবতে পারবেন না। তখন মনে করেন যে আপনার দুনিয়া অন্ধকার হয়ে যাবে এবং আপনি ফেঁসে যাবেন। তো এই জন্য ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আছে, আফসোস রাখা হবে না। আমি নিজে আফসোস করি। দেখুন যে আমি আমার মনের কথাগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম, শেয়ার করে আমার মনটা অনেকটা হালকা হয়ে গেছে। আর এই হালকা হওয়ার জন্যই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছি। আর আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি যে কথাগুলো বলি ভাই, আমি যা বলি সত্যি কথা বলি। আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলতে চাই না। আমি চাই না যে আমার একটা কথার উপর মেসেজ করে আপনাদের কোনো ক্ষতি হোক। আর আমি যে কথাটা বললাম, যদি আপনাদের কাছে টাকা থাকে আপনারা সেই টাকাটাকে কাজে লাগান। টাকা ঘরে ফাইলে রাখে কোনো লাভ নাই, আর টাকা খরচ করে ফুটানি করে কোনো লাভ নাই। টাকাটা ভালো কোনো কাজে লাগান। বরকতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আমি মুসলমান দেখে আমি আল্লাহর কথা বলতেছি। যে ধর্মের সে ধর্মের মানে যে হলো মেইন, তার উপর ভরসা রাখুন। আমি কোনো ধর্মকে ছোট চোখে দেখি নাই। পৃথিবীর আমাদের নবী বলে গেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কারো ধর্মকে ছোট চোখে দেখবেন না কেউ। যার ধর্ম তার কাছে পাহাড় সমান। তো আমার কাছে আমার ধর্ম পাহাড় সমান। তো ভিউয়ার্স, অনেক কথাই বললাম। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন। এবং আমি এখন বলবো যে আসলে গরুদেরকে আমি কি খাওয়াই। ভাই আমি খুব সহজ খাবার দেই গরুকে। আমি সর্বোচ্চ মনে করেন যে সকালবেলা 1 কেজি ফিট দেয়। আমার যে কালো গরু দিতে পারছেন না, এসিআই কোম্পানির 1 কেজি ফিট, সাথে মনে করেন যে হাফ কেজি গুঁড়া, চিটা গুঁড়া যেটাকে বলে, এইটার সাথে মনে করেন 2 কেজি কি 3 কেজি পানি দিয়ে আমি মাইখা দিয়ে দিই, ওটা খায় নাই। আর ছোটোটারে 1 পোয়া ফিট, 1 পোয়া গুঁড়া আর পানি দিয়ে মাইখা দিয়ে ও খায় নেয়। ছোটো গরুর খরচ অনেক কম, মানে ছোটো বাছুরের খরচ, বাংলা কথা। এটা হলো দানাদার খাবার দেয় 2 বেলা। এবং পাশাপাশি সারাদিন মাঝখানে যে সময়টা যায়, আমি 7-8টি ঘাস কিনি ভাই 70 টাকা দিয়ে। এই 7-8টি ঘাসটা আমি মনে করেন যে আমার বাছুরগুলোকে খাওয়াই সারাদিনে। হ্যাঁ, এই নিয়মে চলতেছে। এবং মাঝখানে খোল খাওয়াচ্ছিলাম, তো আপাতত খোল আমি দিচ্ছি না। মানে খোল আমি হয়তো বা নেক্সট টাইম খাওয়াবো না, খোল খাওয়ানোটা বাদ দেবো আস্তে আস্তে। যাই হোক, এইভাবে আমি খাওয়াচ্ছি, এখন দেখা যাক কী পর্যায়ে যাই। এখন আমার চ্যানেলের যারা পুরান সাবস্ক্রাইবার, যারা অনেক আগে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখেন, তারা হয়তো আমার উপরে খুশি হয়েছেন। তারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার গরুটা আসলে সুন্দর হয়েছে। এবং একটা ব্রাদার আমার প্রত্যেকটা পোস্টে আমার গালি দিচ্ছিল, অপমান করতেছিল। সেও কিন্তু এখন আর আমার পোস্টে আমার গালি দেয় না, আমার অপমান করে না, কারণ সেও বুঝে গেছে যে আসলে আমি পারছি। আমার গরু হয়তো আহামরি বড় গরু না, আমার গরু নিতান্তই ছোট্ট একটা গরু, কিন্তু যে গরু পালন করতেছি আলহামদুলিল্লাহ, আমি যে এখনও পালন করতেছি, এটা অনেক কিছু আমি মনে করি। তো ভিউয়ার্স, অনেক কথাই বললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা কিন্তু একজন অসুস্থ মানুষ, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, সে যেন বেঁচে থাকে, তাকে যেন আমি আমার নিজের কামাই রুজিটা খাওয়াতে পারি।
এটা আমার অনেক বড় স্বপ্ন। এবং আমার বাবা এই পৃথিবীতে নাই, তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। কার দোয়া কবুল হয় তার ঠিক ঠিকানা নাই। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব। আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।